একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক যুক্ত হলো। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার তাকে অর্ডার অফ ওমানে সম্মানিত করলেন সে দেশের সুলতান থাইসাম বিন তারিক। সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি দুদেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত ও ওমানের সম্পর্ক বহু পুরনো। প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হয়েছে নরেন্দ্র মোদীর বিদেশ সফর। প্রথম পর্যায়ে জর্ডানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী, তারপর ইথিওপিয়ায় গিয়েছিলেন তিনি। এরপর বুধবার তিনি ওমানে পৌঁছান। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী তাকে প্রদান করেছেন দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী। এ নিয়ে এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রগুলো থেকে তিনি মোট 29টি নাগরিক সম্মান পেলেন। ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিধি আরো বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। এখানে যাতে শুধু সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্সের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেদিকে লক্ষ্য রেখে এই ইনস্টিটিউটকে ভবিষ্যতে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চায়। এমনকি এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরো বড় আকারে গড়ে তোলার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রেডেড শিল্পী এবং ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার গ্রেডেড শিল্পী এবং ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিধি আরো বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। এখানে যাতে শুধু সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে সীমাবদ্ধ না থাকে, সেদিকে লক্ষ্য রেখে এই ইনস্টিটিউটকে ভবিষ্যতে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চায়। এমনকি এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে ইতিমধ্যে আরো বড় আকারে গড়ে তোলার জন্য প্রায় 50 একর জায়গা জুড়ে চেষ্টা করা হয়েছিল সামগ্রিক পরিকাঠামো গড়ে তোলার জন্য, কিন্তু কিছু সমস্যা দেখা দেওয়ায় তা এখন আদালতের বিচারাধীন রয়েছে। তবে রাজ্য সরকার বিকল্প হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, এই সরকার যা বলে তা করার চেষ্টা করে। তিনি বলেন, ক্যাবিনেটের সাথে আলোচনা করে পরবর্তী সময় এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। যে আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না, ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করব, সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাবব। জমির বিষয় যেটা বলছিলেন, আমরা অলরেডি 50 একরের মতো জায়গা, আমি নামটা নাই বললাম, একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আমি বলেছি যে দেখুন, এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে। পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা, এটা বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয়, তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে, অনেক কিছু আপনাদের আছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রায় 50 একরের মতোই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ। তো কিন্তু আমাদের ইল্লাক যেটা একটা সাব জুডিস হয়ে গেছে এখন, তো জায়গাটা ইমিডিয়েটলি। আর সবসময় মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে ক্যাবিনেট যে আমাদের টিম, আমরা সবসময় চাই হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড। এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই হুচট খেলাম যে এটা এখন কোর্টে যদি যায় কিছু করার নাই, তার সাবস্টিটিউটও আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারি মহোদয় বললেন যে সামনে আরেকটা জায়গায় এরকম পাওয়া গেছে, আমি এটার খবর নেব এবং আমরা করব, দ্যাট উইল ডু। আপনাদের বললাম আজকে। আর আমরা এর আগে দেখেছি বলার জন্য বলে, আলটিমেটলি সেটা কিন্তু কাজ হয় না। আর আমরা যেটা বলি, আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি। চেষ্টাটা করতে হবে, মিথ্যা কথা বলবো না শুধু আজকের মানে মানুষের মন নেওয়ার জন্য এরকম না। সিরিয়াসলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট এবং সেটা হবে আগামী দিন।
অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2022 সালে তা চালু হলেও ধীরে ধীরে আরও ব্যাপ্তি বাড়ছে। বিভিন্ন কোর্সে আসন সংখ্যাও বাড়ানো হয়েছে। পরবর্তী সময়ে বৃহৎ আকারে ফিল্ম সিটি গড়ে তোলা হবে, যা এই ইনস্টিটিউটের গতি আরও ত্বরান্বিত করবে। আগামী কয়েক বছরের মধ্যে এই ইনস্টিটিউট সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ ফিল্ম ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 2022 সালে নভেম্বর মাসে আমরা একটা স্বপ্ন নিয়ে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা ছোটভাবে তৈরি করব, কিন্তু ভবিষ্যতে এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমরা তৈরি করতে পারি সে দিশায় এই ইনস্টিটিউট কাজ করবে। সার্টিফিকেট কোর্স দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আজকে ডিপ্লোমা কোর্স এবং যে সেগমেন্টগুলোতে সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছিলাম তার পরবর্তী সময়ে ওই সেগমেন্টের সংখ্যাটাও বাড়ানো হয়েছে এবং আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দিশায় সরকার বা দপ্তর কাজ করছে সেটা আগামী কয়েক বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে একটা শ্রেষ্ঠ ফিল্ম ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই দিন আমাদের দূর নয় এবং ইতিমধ্যে ফিল্ম সিটি তৈরি করার জন্য এই ইনস্টিটিউটকে নিজে পায়ে নিজে স্বাবলম্বী করার জন্য, তার বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জায়গাও সেখানে দেখা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন গ্রেডেড শিল্পী এবং ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। বর্তমানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন এবং সেখান থেকে ওনাকে যেভাবে বাংলাদেশ ত্যাগ করতে হলো, তারপর থেকেই জানি সেখানকার পরিস্থিতি কি হতে যাচ্ছে। এই জায়গাতে তো উগ্রপন্থী ছিল, সেখান থেকে চোর ডাকাত বিভিন্ন অপরাধ কাণ্ডের সঙ্গে যুক্ত তারা দেখলাম তালা খুলে দিচ্ছে জেলের। তো এক্সপেক্ট করাই যেতে পারে যে কি হচ্ছে। যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়, তবে এখান থেকে আমাদের সবসময় যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সমস্ত রিপোর্ট আমরা দিল্লিতে জানিয়েছি। যে কোনো পরিস্থিতি আমরা কিন্তু তৈরি আছি বলে তিনি জানান। যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবের থেকে উনি ওখান থেকে চলে এসছেন এবং যেভাবে ওনাকে ওখান থেকে বাধ্য হয়ে ওনাকে যে বাংলাদেশ ত্যাগ করতে হলো আমরা সবাই জানি। তারপর থেকে আমরা জানি যে এখানে কি হতে যাচ্ছে। সমস্ত ওই জায়গার যত উগ্রপন্থী ছিল, জেল থেকে চোর ডাকাত মানে বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত তারা দেখলাম মানে তালা খুলে দিয়েছে জেলে। তো এক্সপেক্টই করা যেতে পারে যে কী অবস্থা। এবং যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয়ে এখান থেকে আমাদের সবসময় আমাদের যা নিয়ম সেই অনুযায়ী সব রিপোর্ট আমরা দিল্লিতে আমরা জানিয়েছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু তৈরি আছি, যতটুকু আমি বলতে পারি। কিছুদিন আগেও এখানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম, এখানে আর্মির এখন যে ওনারাও ছিলেন সেখানে, তো আমাদের তরফ থেকে আমরা বর্ডার এবং আমাদের নিরাপত্তার দিক দিয়ে আমরা সেটা আমরা সুন্দর শক্তিশালী। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। ভারতে প্লাস্টিকের ব্যবহার লাগাম ছাড়া, জলের বোতল থেকে শুরু করে খাবারের প্যাকেট কোথাও মানা হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি। এর ফলে ক্যান্সারের মতো মারণ রোগ হতে পারে। এই মর্মে একটি জনস্বার্থ হয়েছিল দেশের সুপ্রিম কোর্টে। সব ধরনের প্লাস্টিক প্যাকেটিং এর বিধি মানার আবেদন জানানো হয় PIL এ, যদিও সেই পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উল্টে বিচারপতিরা মন্তব্য করলেন, এই সবই হলো ধনীদের শহরে আতঙ্ক। প্যাকেট নমনীয় করার জন্য প্লাস্টিককে এন্টিমনি এবং DEHP রাসায়নিক ব্যবহার করা হয়। জনস্বার্থ মামলা আবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মত হলো এই রাসায়নিক থেকে ক্যান্সার হতে পারে, অথচ বোতল বা প্যাকেটের উপকরণে তা সামান্য পরিমাণে রাখার বিষয়ে আপত্তি করেনি কেন্দ্রীয় সংস্থা FSSAI। জনস্বার্থ মামলাটি উঠেছিল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। বক্সনগর এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার লক্ষ্যে এবং ইন্দো বাংলা আন্তর্জাতিক কাঁটাতার না হওয়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি স্থানীয়দের সাথে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। বক্সনগর এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার লক্ষ্যে এবং কাঁটাতার না হওয়া সীমান্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সারাদিনব্যাপী শুক্রবার সকাল 10:30 ঘটিকায় কর্মশালায় অংশগ্রহণ করেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়। প্রথমে বক্সনগর ব্লক অন্তর্গত দয়ালপাড়া ঝরাজলা স্কুল মাঠে ব্লক প্রশাসনের উদ্যোগে এক মনজ্ঞ সভায় অংশগ্রহণ করেন। এই সভায় রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা এবং বক্সনগর বিধানসভার বিধায়ক তফজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জয়সওয়াল। স্বাগত ভাষণে তিনি সোনামুড়া মহকুমার বিভিন্ন দপ্তরের এবং সীমান্ত এলাকার স্থিতি তুলে ধরেন। স্থানীয় বিধায়ক তফজ্জল হোসেনও এলাকার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি আলোচনা রাখতে গিয়ে বলেন, কাঁটাতার না হওয়া সীমান্ত এলাকা এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে এলাকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য বক্সনগর এসেছেন। আলোচনাকালে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সঠিকভাবে জনসাধারণের কাছে কতটুকু পৌঁছেছে এ বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জানার চেষ্টা করেন। তাছাড়া সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়ে যান সরকারি সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে যেন অতি দ্রুত পৌঁছায়। পৃথক পৃথকভাবে বিভিন্ন বেনিফিশিয়ারিগুলো সকল স্তরের মানুষের কাছে পৌঁছেছে কিনা কথা বলেন। এদিন রাজ্যপাল বলেন, বর্ডার এলাকার শেষ ভিলেজেও শহরের মতো সুযোগ সুবিধা যাতে পৌঁছে সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তারপর তিনি চলে যান বক্সনগর BSF ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করতে এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করার জন্য। है ये लास्ट विलेजेस नहीं है, पहली ग्राम है। ये पहला ग्राम बॉर्डर में जो है, ये ग्राम अगर मजबूती है तो अपना देश बॉर्डर सुरक्षित रहेगा। ये बॉर्डर विलेज मजबूरी और अच्छा रहना, इसका अर्थ यही है कि गांव वाले सब सोचते हैं कि अगरतला बड़े
बड़े बड़े नगर के पास ज़्यादा फैसिलिटीज होते हैं, तो इसीलिए उधर जाना है। वैसा नहीं, जितने भी फैसिलिटीज सुविधा अगरतला के पास मिलते हैं, वैसे ही सुविधा ये बॉर्डर विलेजेस, ये पहला विलेजेस में भी रहना है। उसी दृष्टि से वाइब्रेंट विलेज के नाते स्पेशल एफर्ट्स देके इधर कार्यक्रम ले रहे हैं। ব্যুরো রিপোর্ট একেবি টিভি। শুক্রবার দক্ষিণেশ্বরী মিলনায়তন কালীবাড়ি রেন্টাস কলোনি পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দক্ষ এমএমডিইউপি প্রার্থীদের সেলাই মেশিন সার্টিফিকেট ও নিয়োগপত্র প্রদান করা হয়। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোট 100 জন এমএমডিইউপি প্রার্থীদের সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তরা চাকমা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, কর্পোরেটর রুমা দাস ও সমাজকর্মী অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং যা 1965 সালের 30 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ক্ষুদ্র শিল্পের উন্নয়ন ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে। এটি কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী শেয়ার লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হয়। কর্পোরেশনের অনুমোদিত শেয়ার মূলধন 60 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 59.55 কোটি টাকা। যে মহিলা দিদিরা ট্রেনিং নিয়েছেন এবং পাশাপাশি ওনারা অফার লেটারও আজকে পাবেন। তারা নিজেরা ট্রেনিং নিয়েছেন এবং অন্যদেরকেও ট্রেনিং করাবেন। তো সেটা একটা বড় বিষয়, কেননা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর ভারত বানানো, আত্মনির্ভর ত্রিপুরা বানানো। তার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিম চালু করেছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তারই একটি অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প স্কিম চালু করা হয়েছে, যাতে করে এই স্কিমের মাধ্যমে অনেকেই যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে স্কিম চালু হয়েছে। আমি মনে করি এই স্কিমের মাধ্যমে অনেকেই যুব সমাজ, যুবক যুবতী যারা রয়েছেন, অনেক মহিলা দিদিরা এই স্কিমের মাধ্যমে উপকৃত হবেন এবং অনেক দিদিরা উপকৃত হয়েছে। তো আজকে আমি মনে করি যারা ট্রেনিং নিয়েছেন, আজকে যেমন সেলাই মেশিন থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে অফার লেটার দেওয়া হবে, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং আপনাদের মাধ্যমেও অন্যরাও কিন্তু উপকৃত হবে। তো এটা একটা বড় বিষয়। আপনারা জানেন যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে শুধুমাত্র সেলাই বাদেও যে আমরা প্লাম্বিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আমাদের ট্রেনিং রয়েছে। বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র নেতা শরীক উসমান শাহদির মৃত্যুতে বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে শুরু হয়েছে কট্টরপন্থীদের তাণ্ডব। ভারত বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটের রাতভর চলল ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেওয়া হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বই। ভেঙে ফেলা হলো অসংখ্য বাদ্যযন্ত্র। ঘটনার নিন্দার ঝড়। এদিকে ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয় এক হিন্দু যুবককে। এ নিয়ে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে শুরু হয়েছে কট্টরপন্থীদের তাণ্ডব। ভারত বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে রাতভর চলল ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেওয়া হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বই। ভেঙে ফেলা হলো অসংখ্য বাদ্যযন্ত্র। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে ছায়ানটে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে দেওয়া হয় ভবনে। আশ্রয় ফেলে দেওয়া হয় হারমোনিয়াম সহ বহু বাদ্যযন্ত্র, পাশাপাশি
পুড়িয়ে দেওয়া হয় রবি ঠাকুরের বই এবং ছবি, ছেঁড়া হয় লালন ফকিরের ছবিও। শুধু তাই নয়, বহু বাদ্যযন্ত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ছায়ানটের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলোর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিনিধি ডিজিটাল। সেখানে দেখা গেছে ভবনের ভেতরের কক্ষগুলি তছনছ হয়ে গেছে। ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু বাদ্যযন্ত্র। কক্ষগুলোতে পড়ে রয়েছে ছাইয়ের স্তূপ। এমনকি ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জিদা খাতুনের ছবিও ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা। এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, রাতে একদল বিক্ষোভকারী হঠাৎ ভবনে হামলা চালায়। ভবনের 4 ও 5 তলায় আগুন দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। নিয়ন্ত্রণে আসে আগুন। এদিন রাতে মুজিবের বাড়ি ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চালায় উন্মুক্ত জনতা। বাড়ি গুড়িয়ে দিতে চালানো হয় বুলডোজার। ছায়ানটে হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তিরস্কৃত হচ্ছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই তো বাঙালি। পাকিস্তান প্রেমীরা এই চেষ্টা করতেই পারে, কিন্তু সেটা সফল হবে না। আসলে কারা এটা করছে বলা মুশকিল। এখন তো অরাজকতা চলছে, নির্বাচিত কোনো সরকার নেই। ওখানে অনেক ধরনের মতবাদ মাথাচাড়া দিয়েছে, তার মতে উগ্রবাদও আছে। সব মিলিয়ে একটা আত্মনাশের আয়োজন চলছে। এতে বাংলাদেশেরই ক্ষতি হবে। সংস্কৃতিকে ধ্বংস করলে একটা জাতির থাকে কি? দুর্ভাগ্যজনক ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন এবং হিন্দু এবং কাফের হওয়ার অপরাধে ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয় এক হিন্দু যুবককে। বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের হাতে হওয়া এই ঘটনার বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ময়মনসিংহের এই গণপিটুনির ঘটনার নিন্দা জানিয়ে ইউনূসের দাবি, বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই। যদিও পরিবর্তনের বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ক্রমশ বাড়ছে। কাছাকাছি আসছে বাংলাদেশ পাকিস্তান। একের পর এক আক্রমণের ঘটনায় আঙুল উঠছে ইউনূস জামানায় নিষেধাজ্ঞা উঠে যাওয়া পাকপন্থী জমায়েতের বিরুদ্ধে। এই অবস্থায় বাংলাদেশের অন্দরে জামাতকে কাজে লাগিয়ে হিন্দু বিদ্বেষ তৈরি করা আসলে দীর্ঘমেয়াদে ভারতের বিরুদ্ধে আইএসআই এর ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জরাজীর্ণ পুরনো তহসিলে চলছে কচি কাচাদের পড়াশোনা। ক্ষমতার দরুন তহসিল অফিস হয়ে গেছে এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই চিত্র শহরের প্রাণকেন্দ্র বটজলায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলেও নেই কোনো রকমের উপযুক্ত পরিকাঠামো। ঘরের সিলিং ভাঙা, নেই কোনো টয়লেট, নেই পানীয় জল। এভাবেই চলছে দীর্ঘ 4 বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানদের এখানে পাঠাতে ভয় পাচ্ছেন। এখন জনগণের প্রশ্ন, উন্নয়নের জন্য সরকারি ব্যয় করা টাকাগুলো যাচ্ছে কোথায়? লেট্রিন টয়লেট নাই স্যার, আমরা লেট্রিন টয়লেটটা দিলে ভালো হইব আর কি। আমরা খুব কষ্ট এই লেট্রিন লেগে স্যার, আমরা পরিষ্কার করে নেই, নিজেরা পরিষ্কার করি স্যার। ও খোলা জায়গাতে করাই নিজেরা পরিষ্কার করি। না নাই স্যার, নাই। ঘরের অবস্থা ওয়াল তো ভালো, উপরে সিলিং টিলিং স্যার ভালো না। সিলিং এর পাকা টাকাটি অনেক সময় ছুটা পড়ার সম্ভাবনা আছে। তবে স্যার একটু ঠিক করে দিলে ভালো হইব, আমার বাচ্চারা ঠিকঠাক ভাবে আইতে পারবো, বা আমরাও একটু নিরাপত্তা, বাচ্চারাও নিরাপত্তা। এটা হচ্ছে স্যার বটজলা তহসিল এরিয়া, বৈরাগীবির অঙ্গনারী কেন্দ্র। স্যার 10 থেকে 15 জনের মধ্যে ডেলি। অজানা রোগে আক্রান্ত নিত্যলাল পালের মৃতদেহ উদ্ধার হয় বাড়িতে। তিনি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনী সংলগ্ন এলাকার বাসিন্দা। ঘর থেকে মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ঘর থেকে মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনী সংলগ্ন এলাকার বাসিন্দা নিত্যলাল পাল এক অজানা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে আসেন তিনি। জিবি হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হয়েছিলেন। শুক্রবার সকাল পেরিয়ে দুপুর হলেও নিত্যলাল পালের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন। যখন ওনার কোনো সাড়া মিলেনি, অবশেষে পার্শ্ববর্তী
পাশাপাশি বাড়িঘরের লোকজন ওনাকে অনেকক্ষণ ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে ওনার বাড়ির গেট এবং ঘরের দরজা লাগানো ছিল। পরে স্থানীয় এলাকাবাসীরা খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। পুলিশ এবং এলাকাবাসীরা ওনার বাড়ির গেট এবং দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের পরিত্যক্ত এক কোণায় ওনার মৃতদেহ পড়ে রয়েছে। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ তিনি আত্মহত্যা করে মারা গেছেন। এলাকাবাসীরা আরো জানিয়েছেন, গত 3 বছর ধরে এই এলাকায় বাড়িঘর তৈরি করে তিনি একাই বসবাস করছেন, কিন্তু ওনার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন কে কোথায় রয়েছে তা কেউ জানে না। পরে পুলিশ নিত্যলাল পালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, নিত্যলাল পালের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে এবং ওনার আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন আসে তাহলে তাদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। তবে কিভাবে নিত্যলাল পালের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে ধারণা পুলিশ সহ এলাকাবাসীদের। সকালে আজকে সকালবেলা হচ্ছে 10টা থেকে আমি লাগাচ্ছি আর গরু জানাচ্ছি জানিয়ে নাই কোনো সময় খোলা টোলাটাই গেছি দরজার গোলাটায় ড্রাইভারের মধ্যে আমি অসুস্থ আসতে রুগীতে ভর্তি আসতে ভর্তি হতে হলে আসতে পারি। তারপরে আমি দেখতে দেখতে কথা হতে করি আমরা বাড়ির লোক তখন তাই দরজা হবে না যা গোলাতে আমি ডাকছি লাউ শুদ্ধ নাই তখন এমকারি কিতা হইল লাউ শুদ্ধ অসুস্থ কিছু কোনো আবার আছে আয়া ডাক দিলাম নাই লাউ শুদ্ধ নাই যখন থানাতে ফোন করলাম। আচ্ছা থানাতে আসবে। আচ্ছা তাই নাম রাখিটা নিত্যলাল পাল। আচ্ছা তা এরপরে পুলিশ আয়া কি দেখছে? আয়া গেট বাংলো গেট ভেঙেছে ভেঙেছে দেখলাম যে ফোনের ভিতরে রইল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৈলাসহর পুর পরিষদ এলাকায় বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির উদ্বোধন হয়। কৈলাসহর পুর পরিষদের 17 নম্বর ওয়ার্ড এলাকায় এই বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির উদ্বোধন হয় মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্র চৌধুরী ও পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির উদ্বোধন হয় শহরবাসীর উপকার হবে, তেমনি বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে এবং মানুষের বসার জন্য শেড খুব শীঘ্রই নির্মাণ করা হলে শ্মশান চুল্লিতে যারা আসবেন তাদের সুবিধা হবে বলে তিনি জানান। অনেক পুরনো শহর, এই ইলেকট্রিক যে আজকে শ্মশান ঘাট এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যদিও এটা অনেক সময় লেগেছে। আজকের সময় পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। এই যে বৃক্ষ যেভাবে একটা মানুষের সবদাহ করতে গিয়ে কতগুলো গাছ কাটতে হয়, তো এই যে গাছ কাটা পরিবেশের একটা বড় ক্ষতিকারক দিক। এর জন্য সরকারও চাইছে যে গাছ কাটা যেন বন্ধ হয় এবং বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা থাকে। আমার আগের বক্তা বলেছেন সভাধিপতি যে বিভিন্ন জায়গাতে জায়গা নিয়েও একটা সমস্যা থাকে, কোথায় শবদাহ হবে, আর যেখানে সরকারিভাবে চুলো তৈরি হয় সেখানে গাছের প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, তো সেখানে অনেকগুলো সমস্যা থাকে। তারপরে একটা পলিউশনের বিষয় থাকে, আপনি যেখানে দাহ করবেন সেখানে আশপাশে ধোঁয়া, বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর থেকে। এর জন্য আধুনিক এই যে ইলেকট্রিক চুলা, এর থেকে পলিউশন হবে না, লাকড়ির দরকার হবে না, সময় উপযোগী। এর জন্য এই সিদ্ধান্তটা আমাদের মিউনিসিপ্যালিটির ধন্যবাদ জানাই আমরা। কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং কৈলাসহর এটা সম্পূর্ণ হয়েছে।
আমি অনুরোধ রাখবো মাননীয় মহকুমা শাসক রয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তার এখানে বাউন্ডারিটা অত্যন্ত জরুরি, বাউন্ডারিটা যেন খুব শীঘ্রই হয়ে যায়। বাকি কাজগুলো ধীরে ধীরে হবে, যেগুলো ভিতরে যেগুলো দরকার হবে, এখানে একটা শেড হবে বা মানুষ বসার জায়গা, এগুলো তো তৈরি হবে, এগুলো নিরন্তর প্রক্রিয়া উন্নত করতে হবে, কিন্তু বাউন্ডারিটা খুব শীঘ্রই যেন সম্পূর্ণ হয়ে যায়। বাউন্ডারি হওয়ার পরেই এখানে যেন শবদাহ শুরু হয়, তাহলে এখানকার এলাকা বা পরিবেশটা বা যারা ছোট ছেলেমেয়েরা যাতায়াত করে তাতে যে একটা ভয় ভীতিও থাকে সেখান থেকেও আমরা মুক্ত হব। আমি মনে করব যে এটা খুব শীঘ্রই আপনারা করেন, সেই দিকেই আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা হলো কৈলাসহর গুটি গুটি পায়ে কিন্তু আমরা অনেক এগোচ্ছি। ধর্মনগরে এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। ঘটনার 2 অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপরজনের খোঁজে তল্লাশি চলছে। ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব হরুয়া গ্রামে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, স্কুলের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই নাবালিকাকে একটি দোকানে ডেকে নেয়। সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি বুঝতে পেরে নাবালিকা কোনো রকমে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে পৌঁছে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায়। ঘটনার পর ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের মধ্যে একজন হলেন পূর্ব হরুয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত পাল চৌধুরী এবং অপরজন উত্তর হরুয়া গ্রামের বাসিন্দা অসিত ধর। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও মহিলা থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, গোটা ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। দুপুর 2:30 নাগাদ আমরা একটা অভিযোগ পাই, একটা নাবালিকা 13 বছরের একটা স্কুল স্টুডেন্টের সাথে দুজন লোক, একজন বয়স্ক লোক 55 অ্যাবাভ একটা বাজে কাজ করেছে ওনার দোকানে ডেকে নিয়ে গিয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা মামলা রুজু হয়েছে। মহিলা থানা, ধর্মনগর মহিলা থানা, কেস নাম্বার 35/25 আন্ডার সেকশন 74/75/356 within bracket 2/351 within bracket 2 351/3 within bracket 5 of BNS। ঘটনার তদন্ত করতে গিয়ে যিনি রয়েছে তদন্তকারী অফিসার, উনি মেয়ের জবানবন্দি নিয়েছেন, মায়ের জবানবন্দি নিয়েছেন এবং অভিযুক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনভেস্টিগেশন প্রক্রিয়া জারি রয়েছে। আমরা বাকি অভিযুক্তকে অতি সত্বর গ্রেফতার করতে পারবো। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কলাছড়া ব্লকের ভিডিও সহ TRLM এর সমস্ত স্টাফ এবং ব্লকের অন্যান্য কর্মীরা বিধায়ক যাদবলাল নাথকে সঙ্গে নিয়ে পূর্ব হরুয়ার আক্রান্ত নাবালিকার বাড়িতে যান। তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে নাবালিকাটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি ধর্মনগর মহিলা থানা ও জেনারেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।